নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জলপাইগুড়িতে আবারও শুরু হলো চা নিলামের প্রক্রিয়া। অভাবের তাড়নায় সন্তানকে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা মায়ের, প্রতিবেশীদের তৎপরতায় রক্ষা পেল 1.5 বছরের পুত্র সন্তান। বাড়ির ছাদে ড্রাগন ফলের চাষ করে তাক লাগালেন মাটিয়ালি ব্লকের উত্তর ধূপছড়া বাজারের যুবক রবিউল আলম। এবার আসছে বিস্তারিত সংবাদে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জলপাইগুড়িতে আবারও শুরু হলো চা নিলামের প্রক্রিয়া। সোমবার শহরের আইটিপিএ হলে চা নিলাম কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হয়ে যায় বহু প্রতীক্ষিত এই প্রক্রিয়া। একাধিকবার চালু হবার পর বন্ধ হয়ে যাওয়া এই কেন্দ্রটি এবার তৃতীয়বারের জন্য সম্পূর্ণরূপে চালু হলো, যা চা শিল্পের সঙ্গে যুক্ত চাষি, শ্রমিক, কারখানা এবং ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার আলো জাগিয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি সপ্তাহে সোমবার চা নিলাম অনুষ্ঠিত হবে। এদিন সকাল 10:30 থেকে 12:30 পর্যন্ত চলে নিলামের প্রক্রিয়া। জলপাইগুড়ির টি অকশন সেন্টারে এদিনের নিলামে অংশ নেন 59 জন ক্রেতা এবং 35 জন বিক্রেতা। নিলামে সর্বাধিক দর ওঠে 227 টাকা প্রতি কেজি চায়ের জন্য, যখন গড় বিক্রির মূল্য দাঁড়ায় 114.85 টাকা প্রতি কেজি। মোট 45,000 কেজি চা এদিন নিলাম হয়, যা এই অঞ্চলের চা শিল্পের জন্য অত্যন্ত ইতিবাচক সূচনা বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। এই উপলক্ষে বিকেলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়, বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা, জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রের ভাইস চেয়ারম্যান পুরজিৎ বক্সিগুপ্ত, ভারতীয় চা পর্ষদের স্পেশাল টাস্ক ফোর্সের চেয়ারম্যান সঞ্জয় ধানুটি, শিলিগুড়ি টি বোর্ডের ডেপুটি ডিরেক্টর কমল চন্দ্র বৈশ্য সহ চা শিল্পের অন্যান্য বিশিষ্ট প্রতিনিধিরা। কেমন লাগছে? দারুণ আনন্দ হচ্ছে। আজকে 2014 সালে বন্ধ, মানে লাস্ট অকশন হয়েছিল। আজকে 2025 সালে আছে। আজকে একটা হিস্টোরিক ডে ফর জলপাইগুড়ি অ্যান্ড অলসো ইন টি ইন্ডাস্ট্রি। আজকে 30 জুন 2025 is a historic day for this auction center. After 11 years, অনেক পিছনে আছে, কারণ আছে। এবং একটা বন্ধ হয়েছিল আপনার গত 2023 সালের একটা মিটিং হয়েছিল, টি বোর্ড আমাদের ডেকেছিল 13 মার্চ এই আইটিপিএতেই, যে রিভাইভাল প্রপোজাল নিয়ে আপনাদের কি আছে। তো সেখানে আমরা অল স্টেক হোল্ডার্স এখানে মিটিং করে বলেছিলাম যে আমরা আমাদের কাছে প্রপোজাল চেয়েছিলেন হাউ, মানে এটাকে কীভাবে রান করানো যায়। তো আমরা সেই প্রপোজালগুলো দিয়েছিলাম এবং তখন সেই প্রপোজালগুলো অ্যাকসেপ্টেড হয় এবং আলটিমেটলি আজকে আমাদের অকশনটা শুরু হচ্ছে। আজকে কত বায়ার বা সেলার? সেলার্সটা আমি নাম্বারটা আমি পরে বলবো, তবে অনেকটাই হয়েছে, 68 মতো হয়েছে বায়ার মেম্বার, সেলার মেম্বার। মোর দ্যান 200 বায়ার মেম্বার আছে। আজকে আমাদের চা এসেছিল 2005 সালে, তার মধ্যে অ্যারাউন্ড ধরুন 50% চা সেল হয়েছে, আর কিছু বাকি থেকে। দামটা মোটামুটি রিজনেবল বলা যায়। খুব ভালো লাগছে। দেখেন, পুরা এন্টায়ার নর্থ বেঙ্গলের জন্য একটা আমরা এখানে আবার এই অকশন সেন্টারকে চালু করলাম। আর এখানকার পাবলিক, এখানকার মিডিয়া, আপনারা, আমাদের এমপি সাহেব আর বিভিন্ন সেলার, বায়ার সবের, কিন্তু এখানে বায়ার দেখেন আপনি ম্যাক্সিমাম কলকাতা থেকে অনেক বায়ারের সাপোর্ট আমরা পেয়ে যাচ্ছি। ওরা মেম্বারশিপ নিয়েছে। এই মুহূর্তে আজকে প্রথম দিন কত কেজি চা নিলাম হলো বা কত? অ্যাপ্রক্স 45,000 কেজি চায় নিলাম হয়েছে। সেখানে 52 বায়ার্স আজকে অপারেট করেছে। কিছু একটা সিস্টেম আছে যেটা অনেক বড় বড় বিগ হাউসেস যারা আছেন ওদের ওয়েবসাইট এখন এই চায়ের জন্য পুরা সঠিকভাবে ওরা ওয়েবসাইটকে রেডি করতে পারছে না। কতটা দরকার ছিল জলপাইগুড়ির জন্য বা নর্থ বেঙ্গলের জন্য চা নিলাম কেন্দ্রটা? জলপাইগুড়ি অকশন সেন্টার কতটা দরকার ছিল? খুব দরকার আছে। দেখেন, আজকে আমাদের নর্থ বেঙ্গলে 2টা সেন্টার আছে, একটা শিলিগুড়িতে আছে আর একটা জলপাইগুড়িতে, একটা রিসেন্টলি যেটা আজকে ফার্স্ট স্টার্ট হয়েছে। আর
আমরা ভালোই সাপোর্ট পেয়েছি এখানে, আর আশা করি आने वाले समय में ये देखिए नो डाउट दिस विल बी अ मिराकल ऑक्शन सेंटर। আচ্ছা, কত চা এসেছিল, কত চা বিক্রি হলো? চায় টোটাল এসেছিল 1,05,000 কেজি, আর ওখানে আজকে 45,000 কেজি চায় বিক্রি হয়েছে। আমি একা চেষ্টা করিনি, এটা ভুল কথা। এখানকার টি অকশন সেন্টার সাথে আমি তাদের সাথে ছিলাম, এটুকু বলতে পারি। এই তো এবার তো পুনর্বার চালু হলো, দ্বিতীয়বার। এটা এবার লাস্টিং করবে তো, মানে নিশ্চয়ই লাস্ট করবে। আপনারা কেন নেগেটিভ হচ্ছেন? আমি বলছি তো, আমি এটাই মেসেজটা দিতেই চাইছি, ওয়ার দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে। ঠিক আছে, যেখানে ইচ্ছা আছে সেখানে নিশ্চয়ই এটা ভালো করেই চলবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি বলেছি যে আজকে যেটা চালু হলো এটা যাতে থাকে। তবে এখানে একটা কথা, আমার এক্সপেকটেশন ছিল এখানকার চেয়ারম্যান ডিএম ম্যাডাম আসবেন, কারণ সরকারি সাহায্যটাও খুব দরকার। সরকার একসাথে যাতে সবাই মিলে কাজ করে, যাতে এই টি অকশন সেন্টার যাতে ঠিকমতো চলে, এটা আমি আন্তরিকভাবে চাইছি। এবং তাদেরও সরকারি প্রশাসনে যারা আছে তাদেরও একটা কর্তব্য আছে যে এটাকে ঠিকমতো চালিয়ে নিয়ে যাওয়ার, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং এখানকার মানুষের যেখানে একটা কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হতে পারে সেরকম জায়গাতে যাতে কোনো রকম বাধা সৃষ্টি না হয়, বা সেখানে যাতে তারাও অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, এটা তাদের দেখার দায়িত্ব আছে বলে মনে হয়। ধীমান রায়ের রিপোর্ট। অভাবের তাড়নায় সন্তানকে নদীতে ফেলার চেষ্টা মায়ের, প্রতিবেশীদের তৎপরতায় রক্ষা পেল 1.5 বছরের পুত্র সন্তান। ময়নাগুড়ি ব্লকের তিস্তা সেতু সংলগ্ন মরিচবাড়ি এলাকায় ঘটে এমনই ভয়াবহ ঘটনা। ঘরে খাবার না থাকায় খিদের জ্বালায় ছটফট করছিল শিশু। সেই অবস্থায় কোলের সন্তানকে নিয়ে তিস্তা নদীতে ফেলে দেওয়ার চেষ্টা চালায় মা সীমা বাউলি। তবে স্থানীয়দের তৎপরতায় রক্ষা পায় শিশুটি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, শিশুর বাবা বিপুল বাউলি কাঠের মিস্ত্রি। টানা কয়েকদিন ধরে হাতে কাজ না থাকায় অভাবের তাড়নায় ভুগছিল সংসার। ঘরে মজুদ চাল প্রায় শেষ। এমন অবস্থায় স্ত্রী এমন কাণ্ড ঘটাবেন তা ভেবেও অবাক তিনি। এই ঘটনায় বিস্মিত প্রতিবেশীরাও। নিয়ে গেছিলেন কোথায় এবং কেন? আমি তো নদীতে ফালানোর জন্য নিয়ে গেছি, কিন্তু ফালাই নেই। কিসের জন্য নিয়ে গেছি, কেন, সমস্যাটা কোথায়? ওই যে করলাম না, সকাল থেকে খাওয়ার নাই, বাচ্চাটার দুধ নাই, কিছু নাই, ও উঠে ওর মতো চলে গেল কাজে। তখন আমি বাচ্চাটারে কি করবো? আমারই তো অশান্তি ভোগ করতে লাগে না। ও কয় কি আমার টাকা দেয়, ও কয় কি কানতেছে আমারে যে আমার এলো দুধ নেই। আমি বাবা চ পালা পারি না, তোরা ফালাই দিয়ে চ। কেউ তো ঘরে একটু টাকায় দেখে না। আমার অশান্তি আমারই ভোগ করা লাগে। বাড়িতে খাবার ছিল না? না, খাবার ছিল না। আর তারপরে এদিকে গেছে, সব লোক জমা হয়েছে, জমা হয়নি আমার করতেছে যে ভালো না ফাতরা এগুলো কই, ওটা আমার পুরা মারছে, হাতে পায়ে সমানে আমার দাগে। যে আপনারা ভাতা টাতা পান, সরকারি ভাতা? না। লক্ষ্মীর ভান্ডার পান না। কেন পান না? আর এতক্ষণে যে সমানে 7 ঘন্টা, আমাকে 7-8 ঘন্টা 10টা থেকে আমাকে রোদ্রের মধ্যে বসায় রাখছে। ভান্ডার পান না? আমি পাই না। অ্যাপ্লাই করছিলেন? না, আমার আধার কার্ড কিছু নাই, আমার ডকুমেন্টস নাই, আমার স্কুল সার্টিফিকেট ছিল ওটা হারাই ফেলাইছি, তো নাই। সমস্যা স্যার কিছুই নেই। সকালবেলা খাওয়ার ছিল না, ওর জন্যই মানে আমি তো চলে গেছি 10টা থেকে কাজে যাওয়ার পরে কাজের থেকে শুনি ওর ছেলেরে ফেলাতে গেছে, এরকম আমি কাজের লোক অন্য লোক বলতেছে বিপুলের ছেলেরে ফেলে নিয়ে গেল। তারপরে কি অভাব আছে? কি অভাব বলতে যে কাজ করে ওটাই শেষ হয়ে যায়, কিছু রাখতে পারতেছি না। কত টাকা ইনকাম আপনার? ডেইলি কাজ হয়? ডেইলি তো কাজ হয় না, ডেইলি কাজ হয়। আমি আজকে 2 সপ্তাহ ধরে বসা। 2 সপ্তাহ ধরে আমি যে খালি যে একদিন কাজ করছি, তো 500 টাকা পাইছি, ওটা দিয়ে আমি চাল ডাল এনে রাখছিলাম। এর আগে 1 বস্তা আনছি, ওটা শেষ হয়ে গেছে। আবার যে 4 কেজি এনে রাখছি, এখন পোলা বানের খাওয়া নেই। সকালবেলা রেশন পান না? রেশন, হ্যাঁ রেশন পান। রেশন তো আমি একার, বাচ্চাদের রেশন পান না? শুনলাম এই তো পলাশের ভাইয়ের বউ নদীতে বাচ্চা ফেলতে গেছিল, নদীতে বাচ্চা ফেলিয়ে দিছিল। ওখানকার কিছু পারিবারিক লোক তারা দৌড়ে গিয়ে ধরে তুলছে, এই শুনলাম আর কি। তারপরে তো এখানে আসলে গ্রামবাসী মেয়ে ছিল, অনেকে দাঁড়ালো, বললো যে আমার ছেলে আমি ফেলে দেবো, মেরে ফেলবো, তোমাদের কি কারণ বলে মনে হয়? কারণটা কি বলে মনে হয়? কারণ ওদের সংসারের কারণ ওরা তো বলতেছে এখন যে আমার সংসারের অভাব অভিযোগ,
ছেলে মেয়েকে খাওয়াবো কি, এর জন্য আমি মেরে ফেলতেছি আমার ছেলে। পিনাকি শীলের রিপোর্ট। নাবালিকাকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণ, অভিযুক্ত রাজমিস্ত্রিকে 20 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। 2023 সালের মে মাসে প্রাইভেট পড়তে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় জলপাইগুড়ির ভক্তিনগর থানা এলাকার বাসিন্দা এক নাবালিকা স্কুলের ছাত্রী। দুদিন পর পরিত্যক্ত একটি গুদাম থেকে মেয়েকে উদ্ধার করে পরিবার। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রাজমিস্ত্রিকে গ্রেফতার করে পুলিশ। জলপাইগুড়ির পক্সো আদালতে চলছিল মামলা। সোমবার মামলায় 9 জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযুক্ত রাজমিস্ত্রিকে 20 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলেন বিচারক। একই সঙ্গে 50,000 টাকা জরিমানা হয়েছে। অনাদায়ে আরও 2 মাস অতিরিক্ত কারাদণ্ড। সেই সঙ্গে নাবালিকার পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছেন বিচারক। আজকে একটি মোকদ্দমা, যেটা ভক্তিনগর থানার একটি কেসে স্পেশাল জাজ পক্সো কোর্টের বিচারক মাননীয় রিন্টু সুদ এটি সাজা ঘোষণা করেছেন। এটা হচ্ছে ভক্তিনগর থানার কেস। 29/5/2023 তারিখে এই কেসটা রেজিস্টার্ড হয়েছিল। অভিযোগকারিনী হচ্ছে ভিকটিম গার্লের মা। তিনি একটা অভিযোগ করেছেন যে 27/5/2023 তারিখে তার নাবালিকা মেয়ে যখন পড়তে যায়, তারপর থেকে সে বাড়িতে ফিরে আসে না এবং তারপর তারা মেয়েকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে, মেয়েটাকে পাওয়া যায় না। 29/5/2023 তারিখ সকালবেলা 8টার সময় তারা একটা টেলিফোন পান তার মেয়ের কাছ থেকে এবং তারপরে তার মা পুলিশকে নিয়ে একটি পরিত্যক্ত গোডাউন, সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে এবং তারপরে পুলিশ তদন্ত করে এই কেসে আসামিকে পুলিশ অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পর দেখা যায় যে এই আসামিটি মেয়েটি যখন পড়তে গিয়েছিল তখন তাকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায় তার এক আত্মীয়ার বাড়িতে এবং সেই আত্মীয়ার বাড়িতে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করে এবং একটি গোডাউনের সামনে মেয়েটিকে ছেড়ে রেখে সে পালিয়ে যায়। এই কেসে টোটাল 9 জন সাক্ষ্য প্রদান করেছেন এবং পক্সো 4 ধারায় এই মামলায় চার্জ গঠন করা হয়েছে। তার সঙ্গে 363 এবং 365 ধারাতে আইপিসির চার্জ গঠন হয়েছে। 9 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করার পরে উভয় পক্ষের সওয়াল জবাব শেষ হওয়ার পরে মহামান্য আদালত আজকে আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের সশ্রম কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। পিনাকি শীলের রিপোর্ট। উত্তরবঙ্গ থেকে আয়োজিত প্রথম যৌথ পর্বত শৃঙ্গ অভিযানের ফ্ল্যাগ অফের অনুষ্ঠান হয়ে গেল জলপাইগুড়ির বাবুপাড়াস্থিত সুভাষ ভবনে। দুর্গম পর্বত অভিযানের উদ্দেশ্যে টিম উত্তরবঙ্গের যাত্রার শুভারম্ভ। এবারে উত্তরবঙ্গ থেকে আয়োজিত প্রথম যৌথ পর্বত শৃঙ্গ অভিযানের শুভ সূচনা হল। সোমবার জলপাইগুড়িতে আয়োজিত অভিযানের ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে উত্তরবঙ্গের 6টি অ্যাডভেঞ্চার ক্লাব থেকে গঠিত টিম নর্থ বেঙ্গলের দলনেতার হাতে দেশের জাতীয় পতাকা তুলে দেন অনুষ্ঠানের মুখ্য অতিথি তথা হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের অধ্যক্ষ কর্নেল রজনীশ যোশী। লাদাখ হিমালয়ের প্রায় 20,960 ফুট উচ্চতা বিশিষ্ট পোলগঙ্গা শৃঙ্গের মাথায় এই পতাকা ওড়ানোর উদ্দেশ্যে অভিযাত্রীদের যাত্রা শুরু 1 জুলাই থেকে। আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি উত্তরের 6টি অ্যাডভেঞ্চার ক্লাব একত্রিত হয়েছে দুর্গম অভিযানে সামিল হতে। 12 জন সদস্যের দল হয়েছে মিশনের জন্য। নেতৃত্বে রয়েছেন উত্তরবঙ্গের অভিজ্ঞ পর্বতারোহী ভাস্কর দাস। বাকিরা জয়ন্ত সরকার, সুজয় বণিক, ত্রিদীপ সরকার, স্বরূপ খান, হীরক ব্রহ্ম, নবনীশ দত্ত, পিয়ালি বিশ্বাস, আমুল ঠাকুর, সায়ন ঘোষ, পার্থপ্রতিম দে, সুস্মিতা সরকার। এই 12 জন সদস্য ছাড়াও দলের সঙ্গে 2 জন গাইড, 2 জন কিচেন স্টাফ যোগ দেবেন লাদাখ থেকে, যারা মূল শিবিরে যোগ দেবেন আগামী 7 জুলাই। উল্লেখ্য, 1 জুলাই নিউ জলপাইগুড়ি থেকে শুরু হবে অভিযাত্রীদের যাত্রা। দিল্লি হয়ে তারা পৌঁছবেন হিমাচলের মানালি। সেখান থেকে জিপসা, লাদাখের সোকার লেক হয়ে দলটি 7 জুলাই পৌঁছবেন অভিযানের মূল শিবিরে, যার উচ্চতা প্রায় 16,000 ফুট। মূল শিবির বা বেস ক্যাম্পের উপরে বিভিন্ন উচ্চতায় স্থাপন হবে আরও 2টি ক্যাম্প। এরপর সব ঠিক থাকলে 12 বা 13 জুলাই শৃঙ্গ আরোহণের চেষ্টা হবে। 19 জুলাই পর্বতারোহীরা ফিরে আসবেন উত্তরবঙ্গ। এই শৃঙ্গ আরোহণ পর্বে পর্বতারোহীদের লাদাখের কঠিন অক্সিজেন বর্জিত অঞ্চলের সঙ্গে খাপ খাওয়াতে হবে।
উচ্চতাজনিত শারীরিক সমস্যা ছাড়াও প্রচণ্ড ঠান্ডা হওয়া এবং একই সঙ্গে পাহাড় থেকে আলগা পাথর পড়ার সম্ভাবনাও রয়েছে। রোভার্স অ্যান্ড মাউন্টেনার্স ক্লাব আলিপুরদুয়ার, কোচবিহার মাউন্টেনার্স ক্লাব, ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চারাস সোসাইটি, ময়নাগুড়ি এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্লাব, নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অব জলপাইগুড়ি, নর্থ বেঙ্গল এক্সপ্লোরার্স ক্লাব শিলিগুড়ি থেকে বাছা হয়েছে এই টিম নর্থ বেঙ্গল। সংস্থাগুলি ছাড়াও উত্তরের বাকি অন্যান্য পর্বতারোহণ সংস্থাগুলিও রয়েছে উদ্যোগের পাশে। ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন থেকে ইতিমধ্যে অভিযানের প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়েছে। উত্তরের অ্যাডভেঞ্চার ক্লাবগুলোর যৌথ এই উদ্যোগ এই অঞ্চলের অ্যাডভেঞ্চার এবং পাহাড় প্রিয় ছেলে মেয়েদের হিমালয়ের বুক থেকে অভিজ্ঞতা অঞ্চলের জন্য বিরাট সুযোগ এনে দেবে বলে আশাবাদী তারা। আগামীতে এই অঞ্চলে আরও বেশি সংখ্যক ছেলে মেয়ে পর্বতারোহণের কোর্স সম্পন্ন করে উচ্চ হিমালয়ে যাওয়ার জন্য তৈরি করবেন নিজেদের। তবে পর্বতারোহণ শুধুমাত্র পাহাড়ের চূড়ায় পৌঁছানোই নয়, একদিকে মানসিক শারীরিক সক্ষমতা বৃদ্ধি, অন্যদিকে একজনকে বিপদে স্থির থাকা, সঠিক সিদ্ধান্ত নেওয়ার চ্যালেঞ্জের মুখোমুখিতে ঘাবড়ে যেতে না শেখায়। এই অভিযান ক্লাবগুলির মধ্যে একটি সমন্বয় গড়ে তুলবে, যা আগামীতে আরও যৌথ প্রোগ্রাম করতে নিঃসন্দেহে উৎসাহিত করবে বলে আশাবাদী তাঁরা। এই ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে মুখ্য অতিথি কর্নেল রজনীশ যোশী ছাড়াও ছিলেন অভিযানের কনভেনার সুব্রত গাঙ্গুলি, উত্তরবঙ্গের বিভিন্ন অ্যাডভেঞ্চারার ক্লাবগুলির কর্মকর্তা এবং সদস্যরা। নেতা মাউন্ট পোলোগঙ্কা অভিযান, এটাই উত্তরবঙ্গ থেকেই প্রথম যৌথভাবে একটা পর্বত অভিযান হচ্ছে। লাদাখের পোলোগঙ্কা শৃঙ্গের উদ্দেশ্যে উত্তরবঙ্গের 6টি অ্যাডভেঞ্চার ক্লাবের থেকে 12 জনের একটি টিম তৈরি হয়েছে। উদ্দেশ্য একটাই, এই বিভিন্ন উত্তরবঙ্গের রিমোটে যে সমস্ত ছেলেমেয়েরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদেরকে পর্বতারোহণের সুযোগ দেওয়া, সেই সঙ্গে সঙ্গে ক্লাবগুলোর মধ্যে বন্ডিং তৈরি করা। এই ধরনের যৌথ উদ্যোগ এই প্রথম, পশ্চিমবঙ্গ তো বটেই, উত্তরবঙ্গেও প্রথম। আর এই অভিযানের লক্ষ্যে আমরা আগামীকাল এই উত্তরবঙ্গ থেকে বেরোচ্ছি। আমরা দিল্লি হয়ে মানালি পৌঁছাবো। মানালি থেকে আমরা লাদাখে প্রবেশ করব। লাদাখে বেস ক্যাম্প আমাদের পোলোগঙ্কা লাইন পাশে হবে, তার বেস ক্যাম্পের উপরে আরও 2টো ক্যাম্প হবে এবং তারপর আমরা এই শৃঙ্গে অ্যাটেন্ড করব। আবার আমরা 19 তারিখে এখানে ফিরে আসবো। কয়দিনের প্রোগ্রাম এটা? 12 জনের টিম আছে, 19 দিনের প্রোগ্রাম, 2 জন মহিলা সদস্য রয়েছে। হ্যাঁ, এবার একদমই নতুন অনেক আছে, 5 থেকে 6 জন নতুন যারা প্রথম পাহাড়ে যাচ্ছে তাদেরকে এক্সপোজার দেওয়ার একটা লক্ষ্য। এই উত্তরবঙ্গ টিমকে লিড করা এটা একটা গর্বের ব্যাপার এবং এই প্রথম এই ধরনের অভিযান হচ্ছে। অবশ্যই আমি আশাবাদী যে এই অভিযান সফল হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। রাজ্যের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনে নামল জলপাইগুড়ি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। সোমবার মিছিল করে মঞ্চের সদস্যরা ডিআই অফিসের সামনে জমায়েত হন, যদিও আন্দোলনকারীদের পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। প্রতিনিধিমূলকভাবে আন্দোলনকারীরা মোট 6 দফা দাবি তুলে স্মারকলিপি তুলে দিতে ডিআই অফিসের দ্বারস্থ হন। দাবিগুলির মধ্যে রয়েছে রিভিউ পিটিশনে ফলাফল না দেখে কোনোভাবে ফর্ম ফিল আপ করানো যাবে না, প্রয়োজনে সিবিআই তথ্যকে মান্যতা দিয়ে প্যানেলের মাধ্যমে যোগ্য শিক্ষকদের সসম্মানে পুনর্বহাল করতে হবে, ত্রুটিপূর্ণ গেজেট পরিবর্তন করে নির্ভুল সঠিক গেজেট নোটিফিকেশন প্রকাশ করতে হবে, যেন নতুন পরীক্ষার্থীরাও মেধার ভিত্তিতে নিয়োগ পায়। জলপাইগুড়ির ডিআই অফিসের অন্তর্গত 2016 সালে এসএলটিএস এর মাধ্যমে বৈধভাবে নিযুক্ত এখনও যে সমস্ত শিক্ষক শিক্ষিকা স্কুলে যাচ্ছেন এবং বেতন পাচ্ছেন তাদের সার্টিফাইড লিস্ট অতি সত্বর অফিসিয়ালি প্রকাশ করার দাবি তোলা হয়েছে। এছাড়াও ওবিসি সমস্যা সমাধান সহ বিভিন্ন দাবিতে এদিনের স্মারকলিপি প্রদান করলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে। জলপাইগুড়ি শাখার তরফে দেবব্রত ভৌমিক এটি প্রকাশ করেন।
দাঁড়িয়ে নিয়ে আমাদের আজকে রাজ্যের সমস্ত ডিআই অফিসে ডেপুটেশন দেওয়া হচ্ছে। তার কয়েকটা নির্দিষ্ট আমাদের দাবি আছে। আমাদের দাবি হচ্ছে যে যারা এই মুহূর্তে যেরকম সুপ্রিম কোর্টের অর্ডার ছিল সেই অর্ডার অনুযায়ী যারা অযোগ্য তাদের লিস্ট পাবলিশ করার কথা ছিল, কিন্তু সেই লিস্ট এখনো পর্যন্ত পাবলিশ করা হলো না। এদিকে দেখা যাচ্ছে নোটিফিকেশন জারি করে দেওয়া হচ্ছে নতুন চাকরির জন্য, কিন্তু যারা টেন্টেড মানে যারা অযোগ্য তারাও সেখানে ফর্ম ফিল আপ করতে পারছে। তাহলে সুপ্রিম কোর্টের রায়টাকে কোথায় মানা হচ্ছে? যারা আমরা যোগ্য, যাদের এগেইনস্টে কোনো অ্যালিগেশন নেই, তাদেরকে আবার পরীক্ষা বসানো হচ্ছে, অথচ তাদেরকে কোনো রকম ভাবে এখনো পর্যন্ত কোনো জায়গায় কোনো দোষী সাব্যস্ত করা গেল না। তাহলে পরে সেখানে দাঁড়িয়ে নিয়ে আমাদের এটা বক্তব্য মেইনলি যে যারা নির্দোষ, যারা আমরা আনটেন্টেড, কোথাও আমরা অভিযুক্ত না, সেরকম প্রায় রাজ্যে 15,000-এর অধিক শিক্ষক শিক্ষিকা আছেন, তাদেরকে পুনর্বহাল করতে হবে এবং রাজ্য সরকারকে সেই দায়িত্ব নিতে হবে। সেই পুনর্বহালের দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে এবং তার পাশাপাশি যারা অযোগ্য আছে তাদেরকে সেখান থেকে বহিষ্কার করতে হবে, তাদেরকে এখান থেকে বাদ দিতে হবে, সেই লিস্ট পাবলিশ করতে হবে এবং যারা আমরা যোগ্য তাদের লিস্টটা পাবলিশ করতে হবে। অর্থাৎ যোগ্য এবং অযোগ্যের যে পার্থক্য, ফারাকটা, সেটা লিস্ট আকারে, সার্টিফাইড আকারে পুরোপুরিভাবে সরকার, এসএসসি কমিশন, ডিআই অফিস এদের মারফতে আমাদের জানানো যে ইমিডিয়েট পাবলিশ করা হোক এবং সেই হিসেবে এবং তার সাথে দেখা যাচ্ছে যে আমাদের স্যার ম্যাডামরা এই মুহূর্তে যখনই স্কুলে যাচ্ছে, স্কুলে বিভিন্ন জায়গাতে সিএল, এমএল ইত্যাদি নিয়ে ঝামেলা চলছে। সিসিএল নিয়ে যারা ম্যাডামরা আছেন, যাদের ছোট বাচ্চা আছে, তাদের ক্ষেত্রে সিসিএল দেওয়া হচ্ছে না, আটকানো হচ্ছে। কিন্তু যেটা আমাদের অধিকার, সেই জায়গাটাতে কেন সেই জিনিসটা আমরা পাবো না? তো সেই সমস্ত বিষয়গুলো এখানে আছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ির ফার্মেসি কলেজে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল এবিভিপি উত্তরবঙ্গ প্রান্তের ফার্মা ভিশন ইউনিট। অভয়াকাণ্ডের 1 বছর কাটতে না কাটতেই ফের কলকাতার বুকে ল কলেজে আরও এক ছাত্রীর ধর্ষণ হল। কিন্তু এই ঘটনায় 48 ঘণ্টা কেটে গেলেও রাজ্যের কোনো বুদ্ধিজীবী পথে নামা তো দূরের কথা, টু শব্দটাও করেনি। এই অভিযোগ এনে এবং তৃণমূলের কর্মীদের হাতে বারবার ধর্ষণের ঘটনা ঘটার প্রতিবাদ জানিয়ে রবিবার সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসের সামনে অবস্থান কর্মসূচি পালন করল এই ছাত্র সংগঠন। আমি এর আগেও বললাম যে আমরা সবাই জানি আমাদের বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। সেখানে আস্তে আস্তে বাংলাটা আমাদের ধর্ষকের বাংলায় পরিণত হচ্ছে। তো তারই উত্তর চাইতে আজকে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আইএম ব্রাঞ্চ ফার্মাভিশন উত্তরবঙ্গ প্রান্ত থেকে বেরিয়ে পড়েছি, হাতে ব্যানার নিয়ে, হাতে পোস্টার নিয়ে, যে সেই স্বার্থবাদী বিশিষ্ট বুদ্ধিজীবীরা কোথায়, যারা আজ রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাট এখানে রেপ নিয়ে বড় বড় কথা বুক চিতিয়ে বলে, তারা কি আজ নিজের বাংলার হাল দেখতে পাচ্ছে না? প্রত্যেকটা ধর্ষকই আমাদের শাসক দলের ইউনিয়নের ট্যাগ লাগিয়ে ঘুরছে। তো তারই উত্তর চাইতে আজকে আমরা বেরিয়েছি। আমরা চাই না আমাদের দিদি অভয়া গেছে, আমাদের সবার বোন কসবা ল কলেজের সবার বোন গণধর্ষিত হয়েছে, সেখানে আমরা চাই না তৃতীয় এরকম কোনো কাজ হোক। এরপরে আর আমাদের দ্বিতীয় করে কিছু বলার নেই। আমরা এরপরেও যদি বাংলার মানুষ না বোঝে, সত্যি খুবই বাজে দিন আসতে চলেছে। আমরা এই ধর্ষককে খুবই বাজেভাবে নিন্দা জানাই। তো উই ওয়ান্ট জাস্টিস, অবশ্যই আমরা বিচার চাই। ধীমান রায়ের রিপোর্ট। দেওয়াল লিখনের মাধ্যমে শহীদ দিবসের প্রচার শুরু হল তৃণমূল কংগ্রেসের। সোমবার জলপাইগুড়ি জেলায় মাল পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এলাকার বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন কর্মসূচি পালিত হয়। এদিন দেওয়াল লিখনের সময় উপস্থিত ছিলেন 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ দেবনাথ। এছাড়াও ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। এ বিষয়ে 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ দেবনাথ বলেন, জেলা ও ব্লক কমিটির নির্দেশে আজকে থেকে শহীদ দিবসের প্রচার শুরু হল। গত 28 জুন শহীদ দিবসের প্রস্তুতি সভা করে তৃণমূল। এরপর থেকে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে শহীদ দিবসের প্রচার। আমাদের দুদিন আগে জেলা কমিটির 21 জুলাই নিয়ে মিটিং ছিল। সেখানে আমাদের সভানেত্রী মাননীয়া মহাগোপের নির্দেশে এবং মাল টাউন তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমরা আজকে 5 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আগামী যে 21 জুলাই শহীদ দিবস রয়েছে তার প্রচারে আমরা আমাদের ওয়ার্ডে দেওয়াল লেখনের কাজ শুরু করলাম। আজ থেকে শুরু হলো আমাদের প্রচার আমাদের ওয়ার্ডে, এবং পরবর্তীকালে আমরা আরও মিটিং করবো আমাদের ওয়ার্ডে, যে ধর্মতলা আমরা যাওয়ার জন্য উদ্দেশ্যে আমরা মিটিং করবো। প্রতি বছরই মালবাজার এলাকা থেকে 21 জুলাই মঞ্চে যাওয়া হয়। এবছর মোটামুটি কীরকম সংখ্যা যাওয়ার কথা? মালদা থেকে প্রচুর লোক যাওয়া আমাদের শহীদ দিবসে যায়,
কিন্তু এবার আমাদের পাঁচটা ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা আরও বেশি সংখ্যক যেভাবে নেওয়া যায় আমরা আলোচনা করে আমরা নিয়ে যাবো কলকাতার দিকে। ধীমান রায়ের রিপোর্ট। বাড়ির ছাদে ড্রাগন ফলের চাষ করে তাক লাগালেন মাটিয়ালি ব্লকের উত্তর ধূপছড়া বাজারের যুবক রবিউল আলম। মোবাইলে ইউটিউবে দেখেছিলেন ড্রাগন ফল চাষের পদ্ধতি। তারপর থেকেই তার ইচ্ছা ছিল এমন একটি চাষ নিজের বাড়িতেও করবেন। বাড়িতে জমিতে চাষ করার জায়গা ছিল না, তাই বাড়ির ছাদে এই চাষ করার চেষ্টা শুরু করেন। অবশেষে সফলতাও পান। সম্পূর্ণ জৈব সার প্রয়োগ করে 15টিরও বেশি প্রজাতির ড্রাগন ফলের চাষ করেন রবিউল। প্রথমে শখের বশে চাষ শুরু করলেও এখন বাণিজ্যিকভাবে করা হচ্ছে চাষ। ইতিমধ্যে 400 টাকা প্রতি কেজি দরে ড্রাগন ফল বিক্রিও করছেন তিনি। 18 থেকে 20 কেজি ফল ইতিমধ্যে বিক্রি হয়েছে। বাজারে এই ফলের চাহিদাও বেশ ভালো। আগামী দিনে চাষের পরিমাণ বাড়ানোর ইচ্ছা রয়েছে। পশ্চিম মেদিনীপুরের এক ব্যক্তির চাষবাসের ভিডিও দেখেন ইউটিউবে। সেখান থেকে তার ফোন নম্বর জোগাড় করে চারা নিয়ে আসেন। রবিউলের এই ছাদ বাগান দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন। বাজারে ড্রাগন ফল বিক্রির পাশাপাশি পাড়া প্রতিবেশী থেকে শুরু করে বন্ধু বান্ধব নিজের বাগানের ফল সকলকেই খাওয়াচ্ছেন তিনি। এলাকার অনেকেই ড্রাগন ফলের সঙ্গে পরিচিত ছিলেন না। রবিউলের বাগানে নতুন ফল দেখে অনেকেই চেখে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। ব্যবসা সামলানোর পাশাপাশি ছাদ বাগান করে খুশি এই যুবক। এবছর প্রথম পরীক্ষামূলকভাবে 60টি চারা গাছ লাগিয়েছেন। ইতিমধ্যে 4 বার ফল তুলেছেন। আবারও গাছে ফল ধরেছে। এই চাষে বেশি সময়ও দিতে হয় না। কথা প্রসঙ্গে রবিউল জানান, প্রথমবার ড্রাগন চাষ করে সফল হবেন তা ভাবেননি তিনি। বাজারে আচ্ছা, এই আপনারা এটা কি চাষ করছেন? এটা আমি ড্রাগন চাষ করছি। আচ্ছা, কোথায় চাষ করছেন এটা? এটা আমার দোকানের ছাদের উপরে, মানে বাড়ির ছাদ আর কি? বাড়ির ছাদ। তো হঠাৎ করে আপনার এই মাথায় চিন্তাধারা আসলে কি, বিষয়টা কি? এটা বিষয়টা হলো আমার দোকানের ছাদটা এমনি পড়েই আছে, ভাবলাম একটু আমার শখও এইটা যে একটা ইউটিউবে দেখি যে মানুষ ড্রাগন চাষ করতেছে, সুস্বাদু ফল, খেতে খুব ভালো। তার জন্য আমারও উদ্যোগ উঠলো যে এই চাষটা আমিও করি। আচ্ছা, পরবর্তীতে আমি আবার আমার কোনো ছাদ বা জমি কোনো পাই, আমি আবার করতে পারি এটা। আর এখানকার বাসিন্দাগুলো দেখে বলে এটা আবার এটা কেউ তো জানেই না যে এটা ফলটা কি। দেখলেই আমি যখন বলি যে এটা ড্রাগন ফল, তখন বলে ও ড্রাগন ফল। কেউ তো এখন এই পর্যন্ত দেখেনি এই মার্কেটে। এমনি বিক্রি করতেছেন আপনারা? হ্যাঁ, বিক্রি আমি চালসা বাজারে নিয়ে গেছিলাম, ওইখানটাও ভালো রেসপন্স পাইলাম। বাতাবাড়ি ফার্মে নিয়ে গেছি, ফার্মেও ভালো মানুষ দেখে বলে এটা ফল নতুন আসছে, সবাই কেনার ইচ্ছা। এমনি কত কেজি ধরে বিক্রি হচ্ছে এটা বাজারে? এটা তো আমার পুরোটাই অর্গানিক করছি, একটু অর্গানিক 400 টাকা কিলো ধরে মানুষ নিতে হচ্ছে আর কি। এমনি কতদিনে ফল এটা আসে মোটামুটি? তাও এটা মার্চ থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত ফলের সিজন এটা। তো এখনো পর্যন্ত কত বিক্রি হয়েছে তাও মোটামুটি? 18-19 কিলো মতো বিক্রি হয়ে গেছে। বাদ বাকি অনেক বন্ধু বান্ধব আছে, সবাইকে খাওয়ার জন্য দিয়েছি। এই তো এই এটা করার জন্য আমি তো ট্রেনিং নিই, আমি ওই মোবাইলে ইউটিউব দেখে ওইখান থেকে অনেকটা আমি শিখতে পাইলাম। এমনি চারা কোথা থেকে নিয়ে আসলেন? চারা আমি ইউটিউবে দেখে ওনার সঙ্গে যোগাযোগ করে, ওনার বাড়ি হলো কলকাতা, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, তারপর নিয়ে আসলাম ওখান থেকে? হ্যাঁ, ওখান থেকে অর্ডার করে অনলাইনে পাঠাই। মানে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ফার্স্ট ডিভিশন ফুটবল লিগ 2025 শুরু হয়েছে জেওয়াইএমএ ক্লাবের ময়দানে। এই ফুটবল খেলা দেখতে প্রতিদিন বহু দর্শকের ভিড় জমছে ক্লাবের ময়দানে। এদিনের খেলায় অংশগ্রহণ করে ভগৎ সিং কলোনি বনাম ভিএসসিসি। খেলার ফলাফলে ভিএসসিসি জয়ী হয়। ভগৎ সিং কলোনি 0 গোলে আউট হয়ে যায়। অপরদিকে ভিএসসিসি কলোনির 4 গোল করে। এই 4টি গোল করেছেন চন্দন দাস। এই খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ভিএসসিসি ক্লাবের পক্ষ থেকে চন্দন দাস। খেলা দেখতে বহু উৎসাহী জনতা ভিড় করেছিলেন। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জলপাইগুড়িতে আবারও শুরু হল চা নিলামের প্রক্রিয়া।
অভাবের তাড়নায় সন্তানকে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা মায়ের, প্রতিবেশীদের তৎপরতায় রক্ষা পেল 1.5 বছরের পুত্র সন্তান। বাড়ির ছাদে ড্রাগন ফলের চাষ করে তাক লাগালেন মাটিয়ালি ব্লকের উত্তর ধূপছড়া বাজারের যুবক রবিউল আলম। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।